ডেলি ডেলি বেসিসে যদি আমি পিক লোড ভাবি, দেখো সকালের দিকে লোড কম, ঠিক আছে, দুপুরের দিকেও লোড কম, আবার বিকেলের দিকেই সবচেয়ে বেশি লোড, ধরো এই 5টা থেকে 7টা এই টাইমটা। কেন? বা 5টা থেকে 9টা তুমি বলতে পারো, বিকেল থেকে রাতের মধ্যে এই সময়টাই সবচেয়ে বেশি লোড থাকে, এই সময়টাই সবচেয়ে বেশি লোড থাকে। তো এই যে এই সবচেয়ে বেশি লোডের সময়টাকেই আমরা বলবো পিক লোড, ঠিক আছে। তন্ময় মিউট করে নাও। সবচেয়ে বেশি লোডের সময়টাকে আমরা পিক লোড বলবো, আর ম্যাক্সিমাম সময় এই এই হাইডাল পাওয়ার প্ল্যান্টটা পিক লোডের সময়ই ইউজ করা ভালো হয়, ঠিক আছে। কেন? কারণ স্টিম পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট ধরো রান মানে স্টার্টিং আপ টাইম, স্টার্ট আপ টাইম আর কুল ডাউন টাইম, তো এই দুটো হচ্ছে অনেকটা লম্বা সময় লাগে। মানে ধরো 10 দিন, 10 দিন ধরে শুরু করতে 10 দিন, তারপরে তুমি ইলেকট্রিসিটি যেটা জেনারেট করতে পারবা। আবার ধরো তুমি প্ল্যান্টটাকে অফ করবা, সেই সময়ও 10 দিন লাগলো তোমার প্ল্যান্টটাকে বন্ধ করতে, বুঝা গেল? তো এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্টে যেমন এই যে খুব অনেক একটা লম্বা সময় লাগছে অন করতে বা অফ করতে, সেইটা এখানটাই লাগছে না। হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট তুমি শুধু জল ছাড়লে, কন্ট্রোল করে নিলে, জলের ফ্লোটা কন্ট্রোল করলে, সেই হিসাবে তুমি ইলেকট্রিসিটি জেনারেট করে নিতে পারছো। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ। আর আরেকটা অ্যাডভান্টেজ কি, এটা হচ্ছে রোবাস্ট আর লঙ্গার লাইফ, মানে এর লংগেটিভিটিটা বেশি, অনেক অনেক বছর চলে এটা। ধরো মোটামুটি ওই 50-100 বছর কিছুই না একটা হাইডাল পাওয়ার প্ল্যান্টের জন্য, ঠিক আছে। তো তারপরে দেখো হাইডাল পাওয়ার প্ল্যান্ট করার সময় কি নর্মালি কি করা হয়, একটা ড্যাম বিল্ড করা হয়, একটা ড্যাম কনস্ট্রাক্ট করা হয়। তো ড্যাম কনস্ট্রাক্ট যখন হচ্ছে, সেই সময় শুধু এই হাইডাল পাওয়ার প্ল্যান্টের জন্যই যে কনস্ট্রাক্ট হচ্ছে সেটা না। তোমার মানে ধরো এই ডিভিসি বা দামোদর ভ্যালি প্রজেক্ট, দামোদর ভ্যালি কর্পোরেশন, এরা অনেক জায়গায় ড্যাম করেছে দামোদর রিভারের উপরে। তো সেই সব জায়গায় কি 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 হয়েছে, তোমার শুধু ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য ওরা করেনি, শুধু ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য ওরা করেনি। তো সেই জায়গায় ওরা কি করেছে, ওরা ইরিগেশন মানে গ্রাম অঞ্চলে ধরো যেখানে জলের প্রবলেম, ঠিক আছে, সেখানটাই ওই ক্যানাল ক্যানাল বা খাল, তোমরা যেটা বলো খাল বাংলায়, সেটা খাল বানিয়েছে, দিয়ে ওখান থেকে জল সাপ্লাই দেয়, ঠিক আছে। তারপরে ওখান থেকে আবার ইন্ডাস্ট্রিকেও জল সাপ্লাই দেয়, বুঝে গেল। আবার ধরো যখন ফ্লাড হচ্ছে তখন কি হবে, তখন ফ্লাডটাকে কন্ট্রোল করে দেয় এই ড্যামের সাহায্যে। তো একটা শুধু সুবিধা না, এখানটাই ইলেকট্রিসিটি জেনারেশনের সাথে সাথে অনেক কটা একসাথে সুবিধা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে দেখো কনস্ট্রাকশনের সময় অফকোর্স এটাতে হাই স্কিল্ড পার্সন লাগবে, কিন্তু একবার কনস্ট্রাক্ট হয়ে গেলে তারপরে বেশি জন লাগে না। যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্টে চালাতে হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি এই ছবিটার মাধ্যমে টারবাইনের মাধ্যমে কি করে ইলেকট্রিসিটিটা উৎপন্ন, একটু আরেকবার একটু বুঝিয়ে দেবেন ছবিটার মাধ্যমে? হুম হুম হুম, দেখো ছবিটা দেখো এখানটাই, মানে এইটা তো ডিটেলসের ছবি না, এটা জাস্ট বোঝার জন্য আর কি। দেখো এখানটায় রিজার্ভয়ার আছে বাঁদিকে, এই গেট আছে দেখো, কন্ট্রোল গেট বা স্লুইস গেট। সেটা যখনই তুমি উপরের দিকে গেটটাকে ধরো খুললে, তার মানে কি জলটা আসলো, আসলো কোথায়, এই যে এই জায়গাটাই হচ্ছে টারবাইন, ঠিক আছে। এই জায়গাটায় টারবাইন আছে, টারবাইনটা ঘুরলো। যেমন তোমার মোটরের সাথে যেমন পাম্প লাগানো থাকে বাড়িতে, বাড়িতে দেখবো মোটরের সাথে পাম্প লাগানো থাকে, তাই তো। ওখানটায় কি মোটরটা পাম্পটাকে ঘোরাই, এখানটায় ঠিক উল্টো তুমি ভাবো, মানে কি এখানটায় টারবাইনটা ঘুরলো জলের প্রেসারে আর জলের স্পিডে ঘুরলো, ঠিক আছে। তারপরে সেই ঘোরার জন্য দেখো এখানটায় একটা শ্যাফট আছে, দেখো এই মিডিলটাই যেখানে আমার এই কার্সারটা আছে, সেখানটায় দেখো একটা শ্যাফট আছে। এই শ্যাফটটা ঘুরলো, দিয়ে টারবাইনটা ঘোরালো কাকে, এই যে উপরের এই পার্টটাতে আছে তোমার অল্টারনেটরটা বা জেনারেটরটা, ঠিক আছে। এই পার্টটা হচ্ছে তোমার জেনারেটর, যেখানটায় কার্সার আছে, বুঝা গেল। এই জায়গাটাই জেনারেটর আছে। তারপরে আমার অন্যটাকে শুরু করি, তাহলে হয়ে যাবে।
দ্বারা আমি দাগিয়ে দিচ্ছি। তো এই জায়গায় দেখো তার মানে কি তোমার টারবাইনটা ঘুরলো জলের প্রেসারে ঘোরার পরে দেখো এইটা হচ্ছে তোমার টারবাইন, ঠিক আছে, এই যে যেখানটায় মার্ক হয়েছে এটা হচ্ছে টারবাইন, আর এইটা হচ্ছে অল্টারনেটর বা জেনারেটর, বুঝা গেল? তো তার মানে তোমার টারবাইনটা ঘোরালো তোমার অল্টারনেটরকে, দিয়ে অল্টারনেটরটা ঘোরার জন্য কি হলো তোমার অল্টারনেটরের স্টেটারে 3 ফেজ ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ার পাওয়া গেল, ঠিক আছে। সেটা তারপরে ট্রান্সফরমারে, তার উপরে দেখো ট্রান্সফরমার রাখা আছে, ট্রান্সফরমারের থ্রুতে ভোল্টেজ কনভার্ট করে নেওয়া হলো, তারপরে পাওয়ার লাইনে দেওয়া হলো, ঠিক আছে। আর এইটা পুরোটাই কোথায় থাকে? পাওয়ার হাউসে, হাইডেল পাওয়ার প্ল্যান্টের পাওয়ার হাউসে। আচ্ছা, এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ গুলো এখন ডিসকাস করি। এটার ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখো, ক্যাপিটাল কস্টটা খুবই বেশি। কেন? কারণ স্টার্টিং এর সময় টারবাইন মানে এক্সট্রা করে টারবাইন শুধু না, সবচেয়ে বড় ব্যাপার, তাই না, ড্যাম কনস্ট্রাক্ট করতে হচ্ছে, বা এই যে পেন স্টক যেটার থ্রুতে এই টারবাইনে আসছে, যে টিউব বা পাইপ তুমি যেটা দেখতে পাচ্ছ, ওটার থ্রু যেখানে যেটার থ্রুতে টারবাইনে আসছে সেইটা কনস্ট্রাক্ট করতে হচ্ছে। আমি কি তোমাকে মাটির নিচে সুড়ঙ্গ করতে হচ্ছে একটা ব্যাপার, ঠিক আছে, প্লাস তোমাকে ড্যাম কনস্ট্রাক্ট করতে হচ্ছে, ঠিক আছে, প্লাস তোমাকে ড্যাম যখন তুমি কনস্ট্রাক্ট করছো, আর একটা কি, তোমার আশেপাশের জায়গা ফ্লাড হতে পারে, তাই না, যেখানটাই তুমি ধরো জলটা স্টোর করছো, ঠিক আছে। আগে ধরো শুধু নদীর স্রোতটা আসছিল, নদীতে ফ্লো হয়ে চলে যাচ্ছিল, কিন্তু এখন কি তুমি যখনই ড্যাম করছো তখন কি হবে, আশেপাশের জায়গায় আশেপাশের এলাকাতে তখন জলটা জমছে, তো সেই জল জমার জায়গাগুলো তোমাকে কিনতে হবে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো চলে আসে, যার জন্য স্টার্টিং কস্টটা খুবই বেশি এটাতে, নর্মাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা অন্য পাওয়ার প্ল্যান্টের চাইতে, ঠিক আছে। আর এখানটায় দেখো আনসার্টেনটি অ্যাবাউট অ্যাভেলেবিলিটি অফ হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার অন ওয়েদার কন্ডিশন। কারণ কি, নর্মালি জল কখন জমবে? বর্ষাকালে ম্যাক্সিমাম জমবে, ঠিক আছে, বর্ষাকালে ম্যাক্সিমাম জমবে, শীতকালে যেমন খুবই সবচেয়ে কম শীতকালেই জমে, বা সবচেয়ে কম জল শীতকালেই আসে, তখন ওয়াটার লেভেলটা অনেক কমে যায়, ঠিক আছে। তার মানে কি এখানটায় আনসার্টেন, মানে কি সব সময় তুমি একদম কনস্ট্যান্ট এখানটায় ইলেকট্রিক পাওয়ার পাওয়া তা না। যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্টে তুমি কয়লা আনলে, জেনারেট করলে, হয়ে গেল ইলেকট্রিক পাওয়ার, মানে কি তুমি কনস্ট্যান্ট ইলেকট্রিক পাওয়ার পেতেই আছো থার্মাল পাওয়ার প্ল্যান্টে। কিন্তু এখানটায় সেটা না, এখানটায় তোমার জল কতটা পাচ্ছ তার উপরে নির্ভর করবে তোমার কতটা এনার্জি উৎপাদন হচ্ছে, ঠিক আছে। আর কি, বিল্ডিং স্টার্টিং এর সময় যেটা বললাম, ঠিক আছে। আর এখানটাই এই আরেকটা কি দেখো, ট্রান্সমিশন লাইন ট্রান্সমিশন লাইনের কস্টটা খুবই বেশি হয় এখানটায়। যেমন নর্মাল ট্রান্সমিশন যখন হয়, কোথায় হয় দেখো, মাঠের মধ্যে দিয়ে, তুমি দেখেছো অনেক অনেক জনই দেখেছো মাঠের মধ্যে দিয়ে ট্রান্সমিশন হচ্ছে, ঠিক আছে। মানে কি ওখানটায় একদম লেভেল জায়গা লেভেল জায়গার মধ্যে ট্রান্সমিশন হচ্ছে, সেই জায়গাতে যখনই লেভেল ল্যান্ড বা একদম সেম হাইটের ল্যান্ডে ট্রান্সমিশন হয়, তখন ট্রান্সমিশনের খরচাটা কম পড়ে। কিন্তু এখানে এই হাইডেল পাওয়ার প্ল্যান্ট নর্মালি কোথায় করা হয়? হিলি রিজিয়ন। কেন? কারণ হিলি রিজিয়নেই একমাত্র ওয়াটারের হাইটটা পাওয়া যায়, তাই না। ওয়াটারের হাইট, বা এখানটায় আমরা ওয়াটারের হাইটটাকে কি বলি? হেড, ঠিক আছে, হেড বা মাথা যেটা বলি বাংলায় সেটা হেড, বুঝা গেল। জল জলের হেডটা কোথায় বেশি পাবো? যেখানে হাইটটা বেশি পাচ্ছি, হাইটটা কোথায় বেশি পাবো? একমাত্র হিলি রিজিয়নে, ঠিক আছে। তো সেই জন্যে
হিলি রিজিয়নে এটা করা হয়। আর হিলি রিজিয়ন থেকে ট্রান্সমিশন করার জন্য যে ট্রান্সমিশন টাওয়ার বা ট্রান্সমিশন লাইন যেগুলো আমরা টানি, সেইগুলার কস্টিংটা খুব বেশি হয়। ঠিক আছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজও আছে যেটা এখানে লেখা নেই তোমাদের, সেটা কি ফ্লোরা অ্যান্ড ফনার একটু প্রবলেম হয়, মানে একটু ফ্লোরা অ্যান্ড ফনার বা ইকোসিস্টেম, যেটা ন্যাচারাল ইকোসিস্টেম, যে ধরো কিছু প্রজাতির মাছ ওখানে হয় আর কি, ঠিক আছে, সেইগুলা মানে আস্তে আস্তে ওটা মানে অন্যরকম হয়ে যায়, মানে যেই মাছ হওয়ার কথা সেই মাছ আর হচ্ছে না, ওই টাইপের ব্যাপার, বুঝতে পারলে? তো ন্যাচারাল ইকোসিস্টেমটাকেও একটু হ্যাম্পার করে, ঠিক আছে। তারপরে হচ্ছে চয়েস অফ সাইট ফর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। দেখো চয়েস অফ সাইট কি কি, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার অলরেডি বললাম, যে সবচেয়ে মেন জিনিসটা কি এই হাইড্রো পাওয়ার প্ল্যান্টে জল। তো জল যেখানে পাবো সেখানেই মানে সেখানেই করা যাবে, বা তোমার যেখানে ধরো কনস্ট্যান্ট একটু মানে নির্ভরশীল আর কি, জল পাওয়াটা নির্ভরশীল, মানে তোমার জল তুমি পাচ্ছই এরকম জায়গাতেই করতে হবে, ঠিক আছে। এটা না যে এখন তুমি পাচ্ছ 2 বছর পরে নাও পেতে পারো, ঠিক আছে। যেমন তোমার কয়েকটা জায়গায় কি হয়, তোমার নদীর জল শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে নিশ্চয়ই তুমি করবে না, ঠিক আছে। তো এইগুলা তোমাকে দেখতে হবে। তারপরে কি স্টোরেজ অফ ওয়াটার, ঠিক আছে। স্টোরেজ অফ ওয়াটার দেখো, তুমি যেখানে ড্যাম করতে পারবা সেখানটায় তুমি অনেক করে জল স্টোর করতে পারবা, ঠিক আছে। এখন ড্যাম করার জন্য তোমার সাইটের লোকেশন ঠিকঠাক দরকার, না হলে তুমি ড্যাম কনস্ট্রাক্ট করতে পারবা না। তো সেই জন্য এই জলের স্টোরেজটাও ইম্পর্টেন্ট, না হলে তুমি ঠিকঠাক অপটিমাম পাওয়ার তুমি জেনারেট করতে পারবে না যদি তুমি স্টোর না করতে পারো, বুঝে গেল। ধরো যখন তোমার একদম বর্ষাকালে তোমার জল জলের স্রোত ভালোই আছে, তখন তুমি ইলেকট্রিসিটি জেনারেট করে নিলে, তারপরে আর তুমি ধরো শীতকালের সময় আর কোনো ফ্লোই নেই সেরকম, তো সেই সময় আর জেনারেশন হচ্ছে না, সেটার থেকে সেটাকে ইউজ করার জন্য আমরা কি করি, ড্যামটা কনস্ট্রাক্ট করি। এখন যদি ড্যাম না কনস্ট্রাক্ট হয়, তাহলে ওয়াটারটা স্টোর করতে পারছি না, তাহলে ঠিকঠাক পাওয়ার আমরা জেনারেট করতে পারছি না সারা বছর, বুঝা গেল। তারপরে কি কস্ট এন্ড টাইপ অফ ল্যান্ড, যেটা বললাম, তোমার ড্যাম যখন কনস্ট্রাক্ট করছো তখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ড্যাম, শুধু ড্যামের জায়গাটা শুধু না, ড্যাম কনস্ট্রাকশনের পরে যে জলটা জমছে, ঠিক আছে, সেই জল জমার পুরো জায়গাটাই তোমার দরকার। ধরো 10টা গ্রাম আছে, সেই গ্রামগুলো ডুবে যাবে, তুমি কিন্তু নিশ্চয়ই ওদের ডুবিয়ে তার উপরে ড্যাম করবে না। তুমি ড্যাম করার সময় ওদের কাছ থেকে জায়গাটা নিয়ে তারপরে তুমি ড্যাম করবে নিশ্চয়ই, বুঝলে না? তো এইসব জিনিসগুলো তোমাকে দেখতে হবে। আরো কি আরেকটা কি আছে, ট্রান্সপোর্টেশনটা কি, আচ্ছা আরেকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই মেশিন গুলা, যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্টেও কি থাকে, হেভি মেশিন থাকে, টারবাইনও হেভি, সবকিছুই অল্টারনেটর হেভি, ট্রান্সফর্মার যা থাকে সব 500 MVA, সব মানে খুবই লার্জ ট্রান্সফর্মার, তার মানে কি হেভি মেশিন। এই হেভি মেশিন গুলা যদি টাইপ অফ ল্যান্ড বাজে থাকে, মানে কি ধরো বালি মাটির যদি জায়গা থাকে, তাহলে কি হবে, মাটি বসে যাবে, তাই না? মাটি বসে যাবে, তোমার বিভিন্ন রকমের প্রবলেম হয় তারপরে। তো সেই জন্য তোমাকে সয়েল টেস্টিং করতে হবে, সয়েল টেস্টিং করে তোমাকে দেখতে হবে যে মাটিটা নিতে পারবে কিনা তোমার লোডটা, বুঝে গেল। সেটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রেও তোমাকে দেখতে হবে, আবার এই আইডিয়াল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রেও সেটা দেখতে হবে, ঠিক আছে। তো আরেকটা কি, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি। যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্টের ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিটা কি জন্য লাগে, কারণ তোমার কনস্ট্যান্ট কয়লা দরকারি, ঠিক আছে। সে রাস্তা দিয়ে ট্রাকে করেই হোক, লরিতে করেই হোক, বা তোমার ট্রেনে করেই হোক, তোমার কয়লা লাগবেই। এখানটাই সেটা না, এখানটায় কিসের জন্য ট্রান্সপোর্টেশন দরকার, এখানটায় স্টার্টিং এর সময় তোমার যাতে মেটেরিয়ালস গুলো আনতে পারো তুমি, সেই জন্য তোমার ট্রান্সপোর্টেশন দরকার। অনেক জায়গায় এরকম আছে ডিবিসি, ধরো যেমন মাইথনেও কি ছিল, তোমার এমনি পাহাড়, ঠিক আছে, একটা বড় সড়ো পাহাড় কেটে মাঝখানে ড্যাম করেছে, বুঝা গেল। মাঝখানে ড্যাম করেছে, প্লাস ওখানে রাস্তাঘাট কিছুই ছিল না, ওরা আলাদা করে রাস্তাঘাট করেছে, তারপরে মেশিন টেশিন এনেছে, ইনস্টল করেছে, ড্যাম কনস্ট্রাক্ট হয়েছে, তারপরে ওরা কাজ করতে পেরেছে, হাইডেল পাওয়ার প্ল্যান্টটা তারপরে সেট আপ হলো। তার মানে কি তোমার ট্রান্সপোর্টেশনও দরকার, যাতে তোমার জিনিসপত্র আসে, মেশিন পত্র আসে, ঠিক আছে। আর একটু দাঁড়াও, তুমি এটা বন্ধ করে আসি। ঝগড়া শুরু করে দিয়েছে কে ভাই?
আরে কি ঝগড়া করছে কে জানে। ও বলছে আমি বাইরে যাবো, কি হচ্ছে নাকি এসব? আরে ওই লকডাউনের এফেক্ট, ঠিক আছে। লকডাউনের কথা। মিউট করে না। হ্যাঁ, এটা মনে হয় স্যারের বাড়িতে হচ্ছে, যখন স্যার উঠে চলে গেল। না না, পাশে বাড়ি। আচ্ছা, মিউট করে না, মিউট করো, তারক, শিবম, মিউট করে নে। তো এরপরে দেখো, তাহলে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি আমাদের লাগছে কেন? এটার জন্য না যে মানে একবার হয়ে গেল তারপরে ট্রান্সপোর্টেশনটা ম্যাক্সিমাম মানে বেশি জরুরি। যেমন কয়লা, কোল, থার্মাল পাওয়ার প্ল্যান্টে কি তোমার কনস্ট্যান্ট কয়লা লাগছে, তার মানে কি তোমার প্ল্যান্ট চালু হয়ে যাওয়ার পরেও তোমার ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি খুবই দরকার। সেটা এখানে অতটা ইম্পর্টেন্ট না। একবার হয়ে গেলে তাহলে মানে একবার ইনস্টল হয়ে যাওয়ার পরে অতটা ট্রান্সপোর্টেশন লাগে না, কিন্তু ইনস্টলেশনের সময়টুকু তখন তোমার ট্রান্সপোর্টেশন খুবই জরুরি। নাহলে তুমি ধরো সিমেন্ট কনক্রিট দিয়ে ড্যাম বানাবো, সেটাও তুমি আনতে পারবে না, তাহলে বুঝতে পারলে? তো এরপরে দেখো, এটা আর একটা স্কিমেটিক ডায়াগ্রাম আছে, এখানটায় একটুখানি চেঞ্জ হতো, ঠিক আছে। এই সার্চ ট্যাঙ্কটা এই ভালভ হাউসের পরে থাকতো, পরে থাকলে আরো ভালো, ঠিক আছে। তো এখানটায় দেখো রিজার্ভয়ার আছে, একটা পাহাড়ের মতো, দেখো একটা হিলি রিজিয়নের মতো ডায়াগ্রাম করা আছে। তার মানে কি আমাদের হিলি রিজিয়নে আমাদের ড্যামটা করা হয়েছে। ড্যামের ওই সাইডে কি আছে, রিজার্ভয়ার, যেখানটাই জলটা স্টোর হলো, ঠিক আছে। তারপরে আছে প্রেসার টানেল, মানে কি এখানে হাই প্রেসারে, মানে তোমার অবভিয়াসলি ধরো 300 মিটার হাইটে যদি থাকে, তার মানে কি হাই হেড, তার মানে কি হাই প্রেসার, তার মানে কি এখানটাই যেই টানেলটা তুমি করছো, যেই সুড়ঙ্গটা তুমি করছো, সেটার মধ্যে প্রেসারটা ভালোই থাকবে, ঠিক আছে। তারপরে কি আছে, ভালভ হাউস। ভালভ হাউসের পরে আমি কি বললাম, এই জায়গাটা একটু প্রবলেম আছে। ভালভ হাউসের পরে সার্চ ট্যাঙ্কটা লাগানো থাকবে, আরো ভালো হবে আর কি। এইভাবে লাগালে একটু প্রবলেম হয়। তো ভালভ হাউসের পরে ধরো সার্চ ট্যাঙ্কটা আছে। সার্চ ট্যাঙ্কটা কিসের জন্য, ভালভ হাউসটা কিসের জন্য প্রথমে বলি। ভালভ হাউসটা হচ্ছে দু রকমের ভালভ থাকে, বা আমি পরে ডিসকাস করছি এটা, ঠিক আছে। ভালভ হাউস, ভালভ হাউসের পরে সার্চ ট্যাঙ্ক। সার্চ ট্যাঙ্কটা মানে প্রেসার ভিতরে এই পেন স্টকটা, কি পেন স্টকটা কনক্রিট বা স্টিল দিয়ে বানানো থাকে। এই যে এই পাইপটা যেটা তুমি দেখতে পাচ্ছ, পেন স্টক, এখানটায় মানে এটা কনক্রিট বা স্টিল দিয়ে বানানো থাকে। এবার এর মধ্যে যদি প্রেসারটা খুবই বেশি থাকে, তাহলে কি হবে, এটা ফেটে যাবে, বুঝা গেল? তো এইটাকে ফাটানোর মানে এটা যাতে না ফাটে, সেই জন্যই এই সার্চ ট্যাঙ্কটা দেওয়া থাকে, বুঝতে পারলে। হঠাৎ করে যদি প্রেসার চেঞ্জ হয়, তাহলে ওই সার্চ ট্যাঙ্কটার মধ্যে জলের লেভেলটা বাড়ে বা কমে যায়, দিয়ে প্রেসারটা মোটামুটি কনস্ট্যান্ট থাকে, বুঝা গেল? তারপর আছে পেন স্টকের থ্রুতে পাওয়ার হাউসে আসলো, মানে পেন স্টকের ওখানেই তোমার অল্টারনেটর, মানে পেন স্টকের নিচের দিকে এই জায়গাটাই পাওয়ার হাউসের আগে অল্টারনেটর আর টারবাইনের থেকে অল্টারনেটরে মেকানিক্যাল এনার্জি ট্রান্সফার হচ্ছে, যে অল্টারনেটর থেকে আউটপুট ইলেকট্রিক্যাল এনার্জি হলো। তারপরে পাওয়ার হাউসে গেল, পাওয়ার হাউসে ট্রান্সফরমার, তারপরে সাবস্টেশন, একটা জেনারেটিং সাবস্টেশন থাকবে, ঠিক আছে। দিয়ে ওখান থেকে ট্রান্সমিশন লাইনে চলে যাবে, ওটা ইলেকট্রিক পাওয়ার চলে গেল। আর এই জলটা তারপরে কি একটা রিভার মতো আছে, দেখো রিভারটা থাকতে পারে ডাইরেক্ট রিভার, বা আর একটা কি হতে পারে, আর একটা হতে পারে তুমি আলাদা করে আহ মানে একটা ক্যানাল বা একটা কনক্রিটেরই একটা আলাদা আলাদা করে তুমি পাইপ লাগিয়ে দিয়েছো, ঠিক আছে। দিয়ে ওইটাকে আমরা কি বলতে পারি, টেল রেস, ঠিক আছে। ওইটা বাঁদিকের হচ্ছে হেড, মানে কতটা হাইটে আছে, আর একদম আউটপুট সাইডে হচ্ছে টেল, বুঝে গেল, যেখান থেকে জলটা বেরোচ্ছে। এখানটায় দেখো, এখানটায় ডাইরেক্ট জল বেরিয়ে গেছে, এখানটায় তাহলে সেরকম আর টেল বেস নেই, ঠিক আছে। বা তুমি এটাকেও ধরে নিতে পারো, নর্মালি এই রিভারটাকেও টেল বেস ধরে নিতে পারো এখানটায়, কিন্তু নর্মালি টেল বেস আমরা আলাদা করেই করি যদি করি, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, এই 40 মিনিট হয়ে গেলে কিন্তু অফ হয়ে যায়, তারপরে আবার এইটা দিয়ে কানেক্ট করে নিবা, ঠিক আছে, এই আইডি দিয়ে কানেক্ট করে নিবা। আচ্ছা, আর একটা জিনিস, এই যে রিজার্ভয়ার যেটাকে বলছি রিজার্ভয়ার, সেটাকে কিন্তু ক্যাচমেন্ট এরিয়াও বলে, ঠিক আছে। দেখো এখানটা ক্যাচমেন্ট এরিয়া লিখেছে, অনেক জায়গায় দেখবো ক্যাচমেন্ট এরিয়া লেখা থাকে, বুঝা গেল। রিজার্ভয়ারটাকে ক্যাচমেন্ট এরিয়াও বলে, কেন, কারণ আমরা জলটাকে ওখানে ক্যাচ করছি, কিভাবে মনে রাখবে,
জলটাকে ওখানে ক্যাচ করা হয়, সেই জন্য ওটাকে ক্যাচমেন্ট এরিয়া বলা হয়। ঠিক আছে। আচ্ছা, স্যার স্পিন স্টকটা কি? কি পেন স্পিন স্টক? স্টক। পেন স্টক হুম। স্টকটা পরে আরো ভালো করে ডিসক্রাইব করা আছে, তখন একবার বলে দিচ্ছি। হ্যাঁ ওকে ঠিক আছে স্যার। হ্যাঁ। আচ্ছা দেখো, প্রথম হচ্ছে ভালভ হাউস। ভালভ হাউসে দু রকম ভালভ থাকে। দেখো, ভালভ হাউস কন্টেন্স মেন স্লুইস ভালভ এন্ড অটোমেটিক আইসোলেটিং ভালভ। মেন স্লুইস ভালভটা কি করে? মেন স্লুইস ভালভটা হচ্ছে তোমার ওয়াটার ফ্লোটাকে কন্ট্রোল করে, মানে কি কতটা জল যাবে, বুঝা গেল? কতটা জল যাবে সেটাকেও কন্ট্রোল করবে। এবার কন্ট্রোলটা কি হিসাবে করবে, এখানটায় এই গভর্নরের ব্যাপারে তোমাদের আলাদা করে দেওয়া নেই। এখানে একটা স্পিড গভর্নর থাকে, ঠিক আছে? মানে কি তোমার অল্টারনেটরটা কত স্পিডে ঘুরছে সেটার উপরে একটা স্পিড গভর্নর থাকে। মানে কি ধরো তোমার 3000 RPM এ ঘোরার কথা টারবাইনটা, মানে টারবাইন 3000 ঘুরলে তোমার অল্টারনেটর অবভিয়াসলি 3000 এ ঘুরবে। তো টারবাইন ধরো 3000 এ ঘুরছে নর্মালি, ঠিক আছে? এবার লোডটা হঠাৎ কমে গেল, মানে ইলেকট্রিক্যাল লোডটা হঠাৎ কমে গেল, তাহলে কি হবে? টারবাইনের স্পিড বেড়ে যাবে অটোমেটিক্যালি, তাই না? তো সেই সময় কি হবে, তোমার টারবাইনের স্পিড বেড়ে যাওয়ার কারণে তোমার অল্টারনেটরের স্পিড বাড়বে। ধরো 3000 থেকে 3600 হয়ে গেল, তার মানে কি তোমার 50 হার্টজ থেকে 60 হার্টজ হয়ে গেল, ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়ার কথা, তাই না? তো সেই জায়গায় মানে সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা একটা স্পিড গভর্নর ইউজ করি, বা শুধু গভর্নরও বলা হয়, গভর্নর। ঠিক আছে, যেমন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের গভর্নর আছে ওই টাইপের, ঠিক আছে, যে গভর্ন করছে। তো সেটাকেই বলছি আমরা স্পিড গভর্নর। যাতে এই স্পিডটা কনস্ট্যান্ট থাকে সেই জন্য একটা স্পিড গভর্নর ইউজ করা হয়, আর সেই স্পিড গভর্নরটাই এই মেন স্লুইস ভালভটাকে কন্ট্রোল করবে, বুঝা গেল? তো যখনই দেখবে যে স্পিডটা বেড়ে গেল, তখন কি করবে? অটোমেটিক্যালি এই মেন স্লুইস ভালভটাকে কন্ট্রোল করে দেবে, যাতে জলের ফ্লোটা কমে যায় বা জলের প্রেসারটা কমে যায়, বুঝা গেল? তাহলে কি আবার স্পিডটা কমে আসবে। আবার যখন লোডটা ধরো বেড়ে গেল, ইলেকট্রিক্যাল লোডটা বেড়ে গেল, তখন কি হবে? অল্টারনেটরটা একটু আস্তে ঘোরার চেষ্টা করবে, তখন কি হবে? তখন তোমার মেইন স্লুইস ভালভটাকে কন্ট্রোল করে তোমার আবার জলের ফ্লো কন্ট্রোল করে আবার স্পিডটাকে কনস্ট্যান্ট রেখে দেবে, বুঝলে? এটাই হচ্ছে স্পিড গভর্নরের কাজ। আর তাহলে মেইন স্লুইস ভালভ আছে ভালভ হাউসে। আর একটা হচ্ছে অটোমেটিক আইসোলেটিং ভালভ। অটোমেটিক আইসোলেটিং ভালভটা কি করে দেখো, যখনই ধরো কোনো এমার্জেন্সি সিচুয়েশন, ঠিক আছে, তুমি গভর্নর দিয়ে গভর্ন করছো, সব ঠিক আছে, কিন্তু হঠাৎ করে যে ধরো লোড বেড়ে গেল বা হঠাৎ করে জলের প্রেসার বেড়ে গেল, তখন কি হবে? পেন স্টক ফেটে যেতে পারে, বা পেন স্টক নাও ফাটতে পারে, কিন্তু হিউজ প্রেসার হতে পারে, ঠিক আছে? সেই সময় কি করবে? এই ভালভটা বন্ধ হয়ে যাবে, বুঝা গেল? অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, ওই প্রেসারটা মেপে নিয়ে বা প্রেসারটা বুঝে নিয়ে ও অটোমেটিক্যালি বন্ধ করে দেবে জলের সাপ্লাইটা, বুঝা গেল? তাহলে কি তোমার জলটা থেকে গেল, আর মানে এক্সট্রা ধরো পেন স্টক যদি না ফাটে, তাহলে হাই প্রেসার হয়ে গেলে, তাহলে এই অটোমেটিক আইসোলেটিং ভালভ যদি বন্ধ হয়ে যায়, তাহলে পেন স্টক ফাটা থেকে বাঁচা, মানে ফাটলো না, ঠিক আছে? আবার ধরো যদি পেন স্টক হাই প্রেসারের জন্য ফেটেও যায়, তাহলে কি হবে? তাহলে ওয়াটারটা যাতে লিক হয়ে বেরিয়ে না যায় বা অন্য কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য মানে সেটা থেকেও তুমি বেঁচে গেলে, বা তোমার এই প্ল্যান্টটা বেঁচে গেল, বুঝা গেল? তো এবার দেখো, এই যে পেন স্টক তুমি বলছিলে, এখানটায় ছোট্ট করে লেখা আছে, পরে আরো ভালো করে লেখা আছে। দেখো, water is taken from water turbine through huge steel pipe known as pin stock. এটা নরমালি স্টিল পাইপই হয়, ঠিক আছে, কিন্তু এটা কনক্রিটও হতে পারে, বুঝা গেল? কংক্রিট বা সিমেন্ট দিয়ে তৈরি, কংক্রিট হতে পারে, বা এটা হিউজ স্টিল পাইপের নরমালি হয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা ড্যামটা আছে ডিসকাস করছি। হাইড্রোইলেকট্রিক প্ল্যান্ট তুমি এটাকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। ফার্স্ট হচ্ছে হাইড্রোলিক স্ট্রাকচার, ঠিক আছে? হাইড্রোলিক স্ট্রাকচার মানে জলের ফ্লোটাকে কন্ট্রোল করা, বা জলটাকে স্টোর করা থেকে জলটাকে টারবাইন পর্যন্ত পৌঁছানো পর্যন্ত, এইটুকু হচ্ছে হাইড্রোলিক স্ট্রাকচার, বুঝা গেল? দিয়ে তারপরে হচ্ছে ওয়াটার টারবাইন, টারবাইনটা ঘুরলো। তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মধ্যেই দেখো অল্টারনেটরটাকেও কিন্তু ধরা হচ্ছে, বুঝা গেল? আমি কি জল স্টোর করা থেকে জল আসা পর্যন্ত হচ্ছে একটা পার্ট, তারপরে জল ঘোরাচ্ছে টারবাইনটাকে, সেটা হচ্ছে আর একটা পার্ট,
আর তারপরে টারবাইনের সাহায্যে অল্টারনেটর করছে, তারপরে ওখান থেকে সার্কিট ব্রেকার আছে বা তোমার ট্রান্সফরমার, ট্রান্সমিশন লাইন সবই আছে। ওইগুলো হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। ঠিক আছে, তো তিনটে পার্ট। এবার ফার্স্ট পার্টটা হচ্ছে, মানে ফার্স্ট পার্টের মধ্যে অবভিয়াসলি অনেক কিছু থাকবে। দেখো হাইড্রোলিক স্ট্রাকচার, যার মধ্যে কি কি আছে, ড্যাম, স্পিলওয়ে, হেডওয়ার্ক, এক এক করে ডিসক্রাইব করছে। দেখো ড্যামটা হচ্ছে কি একটা হাই ব্যারিয়ার, মানে কি জলটাকে স্টোর করার জন্য জলটাকে থামিয়ে দিচ্ছে ওখানটাই। ঠিক আছে, দিয়ে থামিয়ে কি করছে, থামিয়ে একটা হেড করছে, মানে কি জলের লেভেলটাকে বাড়াচ্ছে। বুঝা গেল? জলের লেভেল বাড়ালো যাতে প্রেসারটা বেশি হয়। জলের লেভেল বাড়ানো মানে জলের হেডটা বাড়ানো, ওয়াটার হেড। ঠিক আছে, তো এখানটাই দেখো কনক্রিট, স্টোন মেশিনারি, আর্থ, রকফিল অনেক কিছু দিয়ে হয়। মানে কি তোমার ড্যামের বাইরেটুকু ধরো কনক্রিট দিয়ে বানানো হলো, ভিতরে তুমি মাটি রাখতে পারো, ইট পাথর রাখতে পারো। পুরোটা যে তোমাকে সিমেন্ট কনক্রিট দিয়ে বানাতে হবে তার কোনো মানে নেই। তুমি ভিতরে অন্য কিছু দিতে পারো, বাইরের দিকটা তুমি কনক্রিট দিয়ে করে নিলে, যাতে সস্তা হয়। ঠিক আছে, আর এটা ডিপেন্ড করবে তোমার লোকালি কি ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল। ঠিক আছে, ধরো পাহাড়ি এলাকায় সাধারণত কি হয়, সাধারণত মানে ইট তো না, পাথর অনেক করে পাওয়া যায়। ঠিক আছে, পাথর কুচি অনেক পাওয়া যায়, তো সেইগুলা ইউজ করে তুমি ড্যামটা কনস্ট্রাক্ট করতে পারো, তাহলে সস্তাই হবে। ঠিক আছে, তারপরে কি ড্যাম ধরো মিউট করো। ভিডিও অফ করলাম, কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো ড্যাম যখনই তুমি কনস্ট্রাক্ট করলে, তারপরে কি হবে, ড্যাম কনস্ট্রাক্ট করার পরে একটু দাঁড়াও, তোমাদের এটা নিয়ে নিই, স্ক্রিনশট কজন আছে। একটা নিচে বেশি জন নেই তো, 22 জন মাত্র। এর থেকে তো ফার্স্ট ইয়ার ভালো, 60-এর উপরে থাকে। আর স্যার হচ্ছে না। এটা হ্যাঁ পাচ্ছেন বলো, কি কি সেকেন্ড ইয়ার তো, হ্যাঁ সেকেন্ড ইয়ার তো ওর জন্য অত কম, আর ফার্স্ট ইয়ার বুঝতে হবে। মিউট করে না, হলো থার্ড ইয়ার। গড়াবো। করাতেও স্যার প্রবলেম হচ্ছে। যাদের নেটওয়ার্কের প্রবলেম হয় তোমরা বাড়ির ছাদে চলে যেতে পারো, জানো তো, ছাদে বা ব্যালকনি বা যাদের মাঠ আছে বাইরে, মানে বাড়ির বাইরে গিয়ে বসে পারো। ছাদে গরম রোদ। বাহ, মিউট করো তুমি। আচ্ছা তারপরে দেখো ড্যামে, আচ্ছা এই 40 মিনিট প্রায় হয়ে গেল, আমি স্টপ করছি। ঠিক আছে, তারপরে আবার ঢুকবো এটা দিয়ে, বুঝা গেল? নাহলে এক্ষুনি কেটে যাবে। এন্ড করলাম, দিয়ে আবার এটা দিয়ে ঢুকবা। ঠিক আছে।